হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখব সিটেটের পেপার 2 এর সোশ্যাল স্টাডিজ অর্থাৎ সামাজিক বিজ্ঞানের উপর থেকে বেশ কিছু পেডাগজিক্যাল প্রশ্ন উত্তর সম্পূর্ণ বাংলাতে দেখব এবং ব্যাখ্যা সহ দেখব, যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপকামিং আপার প্রাইমারি টেটের জন্য বিশেষভাবে উপযুক্ত। বিশেষভাবে অনেকেই ভেবে বাংলাতে দেখতে চায়, আমি নিয়ে এসেছি। তোমরা চাইলেই ভিডিওটি ভয়েস স্টপ করেও তোমরা নিজেরাই পড়ে নিতে পারো। কেন অপশানটি উত্তর নেওয়া হলো সেটিও এখানে ব্যাখ্যা আকারে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রামেও যুক্ত হতে পারো এবং হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর এটি আমাদের সিটেটের যে সিলেবাস সেখানকার ফিফথ যে চ্যাপ্টার আছে, দ্য আর্লি স্টেট, মহাজনপদ সম্বন্ধে আছে চ্যাপ্টারটি, সেখান থেকে নেওয়া হয়েছে। এরকমই পরবর্তী যে ভিডিওটি আসবে আমি বলে রেখে দিই, সেটি হলো আমাদের লেটেস্ট যে সিটেট 8ই ফেব্রুয়ারি 2026 হয়ে গেছে, তার উপর থেকে নিয়ে আসবো সম্পূর্ণ বাংলাতে। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। চলো শুরু করি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধ মহাজনপদে প্রথম শাসক ছিলেন। শুধু আমরা অপশানটি পড়ব না, আমরা শুধু উত্তরই দেখে নেব না, তার সঙ্গে সম্পূর্ণ ব্যাখ্যায় জেনে নেব। ঠিক আছে, দেখো, প্রথম শাসক ছিলেন মহাবীর, প্রসেনজিৎ, বিম্বিসার নাকি অজাতশত্রু? সঠিক উত্তর হলো বিম্বিসার। এবং সঠিকভাবে ব্যাখ্যাটি আমরা পড়ে নেব, চাইলে তোমরাও পড়ে নিতে পারো। 544 খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসার মগধের প্রথম শাসক হন। বিম্বিসারকে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। বিম্বিসার ছিলেন মগধের হর্যাঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনিই প্রথম ভারতীয় রাজা যিনি প্রশাসনিক ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন। বিম্বিসার অঙ্গরাজ্যকে মগধের সাথে সংযুক্ত করেছিলেন। বিম্বিসারের মৃত্যু তার নিজের পুত্র অজাতশত্রুর কারণে হয়েছিল। অজাতশত্রু 493 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন। তাহলে দেখতে পাচ্ছ আমরা একটা প্রশ্ন থেকে সেই প্রশ্নটি কেন সেই অপশানটি কেন নেওয়া হয়েছে সেটিও দেওয়া হলো, এবং সেই সঙ্গে আমরা বেশ কিছু তথ্য জানতে পারলাম। এভাবেই প্রতিটি প্রশ্ন উত্তর উপস্থাপন করা হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, সাথে সাবস্ক্রাইবও করবে। দেখো, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি অ্যাসারশন এবং রিজন পড়ুন, সঠিক বিকল্পটি বেছে নিন। অ্যাসারশন বা দাবি, প্রায় 2500 বছর আগে বেশ কিছু জনপদ অন্যদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মহাজনপদ নামে পরিচিত হয়। এটি একদম সঠিক কথা, আমরা যারা ইতিহাস পড়েছি জানি। দুর্গগুলি সঠিকভাবে নির্মিত হয়েছিল, কারণ বা রিজন হিসেবে কী বলা হচ্ছে, দুর্গগুলি সঠিকভাবে নির্মিত হয়েছিল, সেনাবাহিনী গড়ে তোলা হয়েছিল এবং সেনাবাহিনী বজায় রাখার জন্য সঠিক কর ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছিল। এটিও সঠিক। অর্থাৎ যে দাবিটি জানানো হয়েছে তার সম্পর্কে তার সাপেক্ষে যে কারণটি তুলে ধরা হয়েছে, দুটি সঠিক। এক্ষেত্রে আমরা বলতে পারি এ হলো আর এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। চলো আমরা ব্যাখ্যাটি জেনে নিই এবার। প্রাচীন ভারতের জনপদগুলি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং মহাজনপদে পরিণত হয়। তারা দুর্গ নির্মাণ করে, বিশাল সেনাবাহিনী স্থাপন করে, আশেপাশের অঞ্চল জয় করে, এই সেনাবাহিনী বজায় রাখার জন্য একটি সঠিক কর ব্যবস্থা বাস্তবায়ন করে এবং একটি নতুন প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে। অতএব এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। মহাজনপদগুলি নিয়মিত কর আদায়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? এই যে নয় যে প্রশ্নগুলো থাকবে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, কিন্তু কান খাড়া করে রাখতে হবে কি বলতে চাইছে। দেখো, শিকারী এবং সংগ্রাহকদেরও বন থেকে প্রাপ্ত জিনিসপত্র রাজাকে দিতে হতো, এটি সঠিক কথা, কিন্তু আমাদের এখানে যেটি ভুল সেটি জানতে চেয়েছে। বাণিজ্যে কেনা বেচা করা পণ্যের উপর কর আরোপ করা হতো, এটিও সঠিক। বেশিরভাগ ফসলের উপর কর উৎপাদনের অর্ধেক উপর নির্ধারণ করা হয়েছিল, যা উৎপাদন হতো তার অর্ধেক দিতে হতো, এটি ভুল। উৎপাদিত ফসলের 6/1 কর হিসেবে দিতে হতো, 1/6। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, এখানে ভুলটি জানতে চেয়েছে। যদি এখানে 1/6 লেখা থাকতো তাহলে কিন্তু সঠিক উত্তর হতো। অপশান ঘতে বলা হয়েছে পশুপালকদের পশু বা তাদের উৎপাদিত পণ্যের আকারে কর দিতে হতো, এটিও সঠিক। তাই এটিও উত্তর হবে না। আমাদের সঠিক উত্তরের যে ব্যাখ্যা সেটা আমরা জেনে নিই। দেখো, এখানে যে লেখা আছে ফসল কর ছিল উৎপাদিত ফসলের 6/1, 1/6। দেখো, মহাজনপদগুলির বিশাল দুর্গ ছিল, বিশাল সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করা হতো, তাই তাদের প্রচুর সম্পদের প্রয়োজন হতো।
এর জন্য কর্মীদেরও প্রয়োজন হতো। অতএব মহাজনপদগুলির রাজারা সময়ে সময়ে জনগণের আনা উপহার বা করের উপর নির্ভর না করে তারা নিয়মিত কর আদায় করতে শুরু করেছিলেন। ফসল কর ছিল 1/6, কারিগরদের উপর কর আদায় করা হতো, পশুপালকদের পশু বা তাদের উৎপাদিত পণ্যের আকারে কর দিতে হতো, ব্যবসায়ীদের পণ্যের উপর কর দিতে হতো, শিকারী এবং সংগ্রাহকদের বন থেকে প্রাপ্ত জিনিসপত্র কর হিসেবে দিতে হতো। তাই এরকমই ব্যাখ্যাসহ প্রশ্ন উত্তর পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, আমাকে জানাতে পারো, পার্সোনালি আমি হেল্প করতে পারি। চলো পরবর্তী প্রশ্ন। মহাজনপদের রাজারা বা শাসকরা নিয়মিত কর আদায় করতে নিচের কোনগুলি করের উৎস ছিল? দেখো আমরা এইমাত্রই পড়লাম এরকমই একটা প্রশ্ন। ফসলের উপর কর আদায় করা হতো, উৎপন্ন ফসলের 1/6। কারিগরদের উপর কর আদায় করা হতো, ব্যবসায়ীদের উপর কর আদায় করা হতো, কিন্তু তীর্থযাত্রাদের উপর বা তীর্থযাত্রীদের উপর কর আদায় করা হতো না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এ বি সি, অপশান ক হলো সঠিক উত্তর। দেখো যে ব্যাখ্যা দেওয়া আছে এখানে, মহাজনপদগুলি রাজারা সময়ে সময়ে জনগণের কাছ থেকে আনা উপহারের উপর নির্ভর না করে নিয়মিত কর আদায় করা শুরু করেছিলেন, যা নিম্নরূপ। মানে কোন কোন কর আদায় করা হতো? ফসলের উপর আরোপিত কর, কারিগরদের উপর কর, ব্যবসায়ীদের উপর কর, পশুপালকদের উপর মানে পশুপালকদের পশু বা তাদের উৎপাদিত পণ্যের আকারে কর দিতে হতো, তারপর সংগ্রহকারীদের বনজ সম্পদ দিতে হতো। ঠিক আছে, কিন্তু তীর্থযাত্রীদের উপর কর দেওয়ার কোনো বিধান ছিল না। পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতি এ এবং বি বিবেচনা করুন, সঠিক উত্তরটি নির্বাচন করুন। বিবৃতি এ, মহাজনপদের শাসকরা নিয়মিত কেবল কৃষকদের কাছ থেকে কর আদায় করতেন। যে কেবল লেখা আছে তাই জন্য এটি ভুল। কৃষকদের কাছ থেকে কর আদায় করতো, সেই সাথে বণিক, তারপর কারিগর, তাদের কাছ থেকেও কর আদায় করা হতো, পশুপালকদের কাছ থেকেও কর আদায় করা হতো। আমরা এইমাত্র পড়লাম, তাই এটি হবে না, এটি ভুল। মানে এ ভুল, যেখানে যেখানে এ সত্য লেখা আছে সেটাকে আমরা কেটে দেবো। তাহলে একটাই অপশান বেঁচে যাচ্ছে। আমরা পরবর্তী বিবৃতিটি পড়ি। হাতিয়ার তৈরি এবং কৃষিতে অগ্রগতির ফলে শস্য উৎপাদন বেশি হয়েছে, এটি তো সঠিক কথা। তাই অপশান গ হলো সঠিক উত্তর, মানে এ হলো ভুল এবং বি হলো সঠিক। চলো আমরা ব্যাখ্যাটি জেনে নিই। প্রাচীন ভারতে মহাজনপদ ছিল রাজ্য বা প্রশাসনিক একক। পরবর্তী বৈদিক যুগে কিছু জনপদ উল্লেখ করা হয়েছে। মহাজনপদগুলির শাসকরা কৃষক, বণিক এবং কারিগরদের কাছ থেকে নিয়মিত কর আদায় করতেন। ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্য কৃষি উদ্বৃত্ত উৎপাদনকে উৎসাহিত করে, যার ফলে একটি নগর অর্থনীতির প্রকাশ ঘটে। চম্পা, শ্রাবস্তী, কাশী, কৌশাম্বীর মতো প্রধান শহরগুলি আবির্ভাব ঘটে। দেখো আমি একটু কথা তাড়াতাড়ি বলি হয়তো। পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি হলো আমাদের লেটেস্ট যে সিটেটি হয়ে গেছিলো 8ই ফেব্রুয়ারি 2026, তার উপরে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো। চলো পরবর্তী প্রশ্ন। এবিসি বাক্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটি বেছে নাও। কেন প্রায় 200 বছরের মধ্যে মগধ সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ হয়ে উঠল? দেখো এটা আমাদের সময় গ্র্যাজুয়েশনে বড় প্রশ্ন এসেছিল, মানে যে মগধে টিকে থাকার কারণ বা মগধের উন্নতির কারণ, সেটি এখানে এমসিকিউতে দিয়ে দিয়েছে। প্রথম যেটি আছে, গঙ্গা ও সোনের মতো অনেক নদী মগধের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল। এটি ঠিক কথা, তাই তো? বাক্যটি ঠিক লেখা আছে। সোন বানানটা ভুল আছে এখানে, তালবস্যকার দন্তান্ন হবে। এটি ঠিক। মগধের একটি অংশ বনে ঢাকা ছিল, এটিও ঠিক। তারপর এই অঞ্চলে লৌহ আকরিকের খনি রয়েছে, তিনটিই ঠিক বল। তার ক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ, এবিসি হলো সঠিক। এবং যদি ব্যাখ্যাটি আমরা জানতে চাই, দেখো কি বলা আছে এখানে। প্রায় 200 বছরের মধ্যে মগধ একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়, কারণ গঙ্গা ও সোনের মতো প্রায় প্রধান নদীগুলি মগধের মধ্য দিয়ে প্রবাহিত হতো, যা মাটিকে উর্বর করে তোলে এবং সেচের জন্য জল সরবরাহ করত। মগধের একটি অংশ বনভূমিতে ঢাকা ছিল। এই অঞ্চলে লৌহ আকরিকের খনি ছিল, যা যন্ত্রপাতি, উচ্চমানের অস্ত্র তৈরি কাঁচামাল সরবরাহ করত। মগধ ছিল 16টি মহাজনপদের মধ্যে একটি। আধুনিক পাটনা ও গয়া জেলাকে ঘিরে ছিল। মনে রাখবে। রাজগৃহ, যেটি আধুনিক রাজগীর এবং বহু বছর ধরে মগধের রাজধানী ছিল। মানে রাজগৃহটি প্রথমে মগধের রাজধানী ছিল, পরে রাজধানী হয় পাটলিপুত্র, যেটি আধুনিক হলো
পাটনা বিহারের রাজধানী। সোন নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয় এবং পাটনায় গঙ্গা নদীর ডান তীরে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়। মহাজনপদে প্রাপ্ত বলাইকূপ নিম্নলিখিত কোন কাজে ব্যবহার হয়? দেখো, বিশেষ করে মহেঞ্জোদারোতে প্রতিটি বাড়িতে একটা করে বলাইকূপ থাকতো, ঘরেই থাকতো, প্রতিটি গৃহের সঙ্গেই থাকতো। সেটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হতো আমাদের বলতে হবে। কূপ কী অপশান, আচ্ছা আঁকা যাচ্ছে না, দেখো, সেটি কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হতো না, সেচের ক্ষেত্রে ব্যবহার করা হতো না, এটি ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হতো, গৃহস্থলী আবর্জনা। তারপর একটি ড্রেন হিসেবে, দূষিত জল বা খারাপ যে জলগুলো ফেলার জন্য প্রতিটি গৃহে একটা করে কুঁয়ো এই বলাকৃতি কূপ থাকতো গৃহের সঙ্গে, সেখানে এগুলো করা হতো। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, সি এবং ডি ঠিক। চলো আমরা ব্যাখ্যাটি জেনে নিই। মহাজনপদে প্রাপ্ত বলাইকূপ ডাস্টবিন এবং ড্রেন হিসেবে ব্যবহৃত হতো। ডাস্টবিন এবং ড্রেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে গঙ্গা, যমুনা, দোয়াব এবং বিহারের 16টি মহাজনপদ দৃশ্যমান ছিল। ইতিহাসবিদ গর্ডন চাইল্ড এটিকে ভারতের দ্বিতীয় নগরায়ন বা দ্বিতীয় নগর বিপ্লব বলে অভিহিত করেছেন। বৌদ্ধ গ্রন্থ অঙ্গরত্ন নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্রে 16টি মহাজনপদ উল্লেখ করা হয়েছে। তাহলে দেখো, বৌদ্ধ গ্রন্থ অঙ্গরত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্রে 16টি মহাজনপদের উল্লেখ করা হয়েছে। যদি জানতে চাওয়া হয় যে 16টি মহাজনপদের উল্লেখ আমরা কোথা থেকে পাই, উত্তর হবে বৌদ্ধ গ্রন্থ অঙ্গরত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র। ঠিক আছে, আমরা এত কিছু একটা মাত্র প্রশ্ন থেকে জানতে পারছি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষার্ধে 4টি রাজ্য অত্যন্ত শক্তিশালী ছিল। কাশী, কৌশল, মগধ, বজ্জী। তামিল গ্রন্থ শিলাদিকারমে 3টি মহাজনপদের উল্লেখ আছে, বৎস, মগধ, অবন্তী। এই 16টি মহাজনপদের মধ্যে 14টি ছিল রাজতন্ত্র এবং ব্রিজি মল্ল ছিল প্রজাতন্ত্র। আমাদের যদি জানতে চাওয়া হয় যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম বলো, প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম বলো, ব্রিজি, মল্ল, এগুলো আমাদের ছোটোবেলায় শর্ট কোশ্চেনে আসতো। দেখো, মহাজনপদের শাসকদের দ্বারা সংগৃহীত নিয়মিত কর নিচের কোনটি নয়? আবার সেই নয় যুক্ত প্রশ্ন। দেখো, ফসলের উপর কর আরোপ করা হতো, কারিগরদের উপর কর আরোপ করা হতো, রাখালদের উপর কর আরোপ করা হতো, তাহলে এগুলো হবে না। পরিবারের উপর কর আরোপ করা হতো না, তাই এটি হবে সঠিক উত্তর। আমাদের এখানে কোনটি ভুল সেটি জানতে চেয়েছে, তাই পরিবারের উপর কর আরোপ করা হতো না, এটি হলো সঠিক। দেখো, পরিবারের উপর বা গৃহস্থলীর কর মহাজনপদের শাসকদের দ্বারা নিয়মিতভাবে আরোপিত কর ছিল না। মহাজনপদের আমলে কর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল। করের বোঝা মূলত কৃষকদের উপর পড়তো, বেশিরভাগ করটাই কৃষকদের উপর থেকে আদায় করা হতো। এর সাথে সাথে বণিক, কারিগরদের উপর থেকেও কর আদায় করা হতো। আমরা আগে জেনেছি উৎপাদিত পণ্যের 1/6 কর হিসেবে আদায় করা হতো। সবচেয়ে বিশিষ্ট কর আদায়কারী ছিলেন গ্রামভোজক। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গরত্তর নিকায় অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদ আবির্ভূত হয়। করের ভিত্তি প্রসারিত হয়, কারিগরি এবং বণিকরা নতুন করদাতা হয়ে ওঠে। মহাজনপদ আমলে পশুপালকদের উপর নিয়মিত কর আরোপ করা হতো। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে। তো এরকমই যদি তোমরা প্রশ্ন উত্তর পেতে চাও, আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপে অলরেডি কিছু প্রশ্ন উত্তর দেওয়াই আছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও যখনই নোটিফিকেশান আউট হবে আমি দিতে শুরু করব, ঠিক আছে? এবং যদি পার্সোনালি কারো প্রয়োজন হয় আমাকে জানাতে পারো। প্রাচীনকালে নিম্নলিখিত কোন অঞ্চলটি মগধ নামে পরিচিত ছিল? গঙ্গার দক্ষিণ অঞ্চল, গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল, গঙ্গার উত্তর অঞ্চল, নাকি যমুনা ও চম্বলের মধ্যবর্তী অঞ্চল? দেখো, আমি একটু তাড়াতাড়ি বলছি, কেননা ভিডিও বেশি লম্বা করা যাবে না, মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি তো। সঠিক উত্তর হবে গঙ্গার দক্ষিণ অঞ্চল। চলো আমরা ব্যাখ্যাটি জেনে নিই। উত্তর ক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গঙ্গার দক্ষিণ তীরে মগধ সাম্রাজ্যের আবির্ভাব ঘটে। মগধ সাম্রাজ্য বর্তমান বিহার রাজ্যের গয়া, পাটনা, শাহবাদে জেলা জুড়ে বিস্তৃত ছিল। এর রাজধানী ছিল রাজগিরি। হরজাঙ্কভ রাজবংশের শাসক বিম্বিসার, এখানে বিবিসার হয়ে গেছে, তোমরা এটা
জানোই অবশ্য, বিম্বিসার হবে, দ্বারা প্রতিষ্ঠিত মগধ সাম্রাজ্য ছিল তৎকালীন 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এই সবচেয়ে শক্তিশালী হওয়ার কারণটাও আমরা এর আগে পড়েছি, জেনেছি। বেশিরভাগ মহাজনপদগুলির দুর্গ শক্তিশালী ছিল কারণ তারা তাদের সমৃদ্ধি ও শক্তি প্রদর্শন করেছিল। মানে মহাজনপদের মাধ্যমে তারা সমৃদ্ধি শক্তি প্রদর্শন করতো, এটা তো হবে না, ভুল। তারপর শাসকরা আক্রমণের ভয় পেত এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইতো, এটি হলো সঠিক উত্তর। শাসকরা বহিঃশত্রু আক্রমণের কথা জানতো এবং মানে সবসময় তারা তো যুদ্ধের সাথে লিপ্ত থাকতো একটা মহাজনপদ আর একটা মহাজনপদের উপর, সে কারণে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইতো, সেই জন্যই তাদের দুর্গগুলি শক্তিশালী ছিল, তার জন্যই তারা দুর্গগুলো শক্তিশালী করেছিল। চলো আমরা বাকি অপশানগুলোও পড়ি। এগুলো ছিল তাদের সমৃদ্ধ যোদ্ধা ঐতিহ্যের প্রতীক। কাছাকাছি কাঠ, ইট, পাথর পাওয়া যেত। দেখো সবথেকে মানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হলো অপশান খ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। উত্তর খ, মহাজনপদগুলি উদ্ভব উচ্চ আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছিল। মানে রাজারা তো উচ্চাকাঙ্ক্ষী ছিল, তাদের যে জনপদ ছিল সেটাতে তারা সন্তুষ্ট ছিল না, তারা তাদের জনপদের পাশাপাশি যে জনপদগুলো ছিল তাদেরকেও অধিগ্রহণ করতে চাইতো এবং সেই জন্যই তারা সবসময় যুদ্ধে লিপ্ত থাকতো। সব সমসাময়িক পরিস্থিতিতে প্রতিটি মহাজনপদ তাদের সেনাবাহিনী সাম্রাজ্য প্রসারিত করতে চেয়েছিল, তাই প্রতিটি মহাজনপদ তাদের রাজ্য রক্ষার জন্য শক্তিশালী দুর্গ তৈরি করেছিল। বুদ্ধের সময় মহাজনপদগুলির সংখ্যা ছিল 16টি। তার ভিডিও লম্বা করতে পারবো না, ঠিক আছে। তোমরা যদি ভিডিওটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট করো, সাথে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি আমি জানিয়ে দিয়েছি যে আমাদের যে লেটেস্ট সিটেটটি হয়ে গেছে 8ই ফেব্রুয়ারি 2026, তার উপরে বিশেষ করে সোশ্যাল স্টাডিজের উপরে আমি নিয়ে আসবো। এছাড়া যে মানে সিটেটের পেপার 1, পেপার 2, আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের পেপার 1, পেপার 2 এর সম্পূর্ণ সিলেবাসের উপরই PBSএর উপর ভিত্তি করে, সিলেবাসের উপর ভিত্তি করে এই চ্যানেলে ভিডিও আগেও কিছু দেওয়া আছে, আবারও আপলোড করতে থাকবো। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো এবং যদি তোমাদের পিডিএফটি একান্তই প্রয়োজন হয় আমাকে পার্সোনালভাবে জানাতে পারো। ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যুক্ত হতে পারো। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।